সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তারা, নওয়াটি। আজকের ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় তৃতীয়। আমাদের তৃতীয় অধ্যায়ে আছে ব্যাংক সমন্বয় বিবরণী। এটা ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কি, ব্যাংক সমন্বয় বিবরণী উদ্দেশ্য কি, নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক বইয়ের উদ্বৃত্তের মধ্যে গড়মিলের কারণ কি, ব্যাংক সমন্বয় বিবরণের কয় পদ্ধতিতে করা যায়, এসব আমরা শিখেছি। আজকে আমরা শিখব ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। গত ক্লাসে আমরা শেষের দিকে ছিলাম একক জের পদ্ধতিতে বা প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হলে আমার দুটি উদ্বৃত্ত লাগবে, নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক বিবরণী বা পাস বইয়ের উদ্বৃত্ত। তোমাদেরকে একটি জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে, উদ্বৃত্তটা কার। এখানে দুটি পক্ষ, একটা পক্ষ হলো ব্যবসায়ী বা আমানতকারী, আর একটা হলো ব্যাংক। ব্যবসায়ী তার নগদান বইতে ব্যাংক হিসাব সংরক্ষণ করে, ব্যাংকের ডেবিট বা ক্রেডিট উদ্বৃত্ত হয়। একইভাবে ওই ব্যবসায়ীর জন্য ব্যাংকও একটা খতিয়ান সংরক্ষণ করে বা বিবরণী সংরক্ষণ করে, সেটা হলো ব্যাংক বিবরণী। একই লেনদেন দুইজনের বহিতে লিখলে সাধারণত দুই পক্ষই টাকার অঙ্ক সমান হওয়ার কথা, কিন্তু বাস্তব কারণে অনেক সময় দুটি লেনদেন সমান হয় না, দুটি উদ্বৃত্তের হিসাব সমান হয় না। এই দুটি উদ্বৃত্তের গড়মিলের কারণ বের করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। এই অধ্যায়ে সাধারণত একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে একটা প্রশ্ন দেওয়া থাকে, ক, খ, গ তিনটি অংশ করতে বলে। ক্ষয়ে সমন্বয় বিবরণী, গয়ে জাবেদা, অথবা এটা এখানে বলতে পারে, এটা এখানেও বলতে পারে। তাহলে ক্ষয়ে ব্যাংক সমন্বয় বিবরণী, গয়ে জাবেদা, অথবা ক্ষয়ে জাবেদা, গয়ে ব্যাংক সমন্বয় করতে বলে। কয়ে সাধারণত কোন কোন লেনদেন নগদান বইতে লেখা হয়নি, কোন কোন লেনদেন ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, এসব জানতে চাওয়া হয়। ওইটা হলো 2 নম্বরের। এটা হলো 2, এটা হলো 4, এটা হলো 4। মোট একটা অঙ্কে 10 নাম্বার দেওয়া থাকে। হিসাব বিজ্ঞানের সৃজনশীল অঙ্কে ক, খ, গ 2, 4, 4। আজকে আমরা একটা সৃজনশীল অঙ্কের সমাধান করব। তার আগে তোমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণীর
একটা চার্ট বা একটা ছক দেখাতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য আমরা একটা ছক বা চার্ট রেডি করলাম। মোটামুটি এই বিষয়গুলি সমন্বয় বিবরণীতে থাকে, দুই একটা হতে বিষয় বাদও পড়তে পারে, মূলত এই বিষয়গুলি থাকে। আমরা চার্টটা যদি শুরু করি, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ ব্যবসায়ীর নগদান বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত শুরু করলে এই আইটেমগুলি যোগ হবে, এই আইটেমগুলি বিয়োগ যাবে। কি পাবো? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে ব্যবসায়ী বা আমানতকারী। উদ্দেশ্য হলো দুটি উদ্বৃত্তের মধ্যে সমতা আনয়ন করা। যে আইটেমগুলির কারণে ব্যবসায়ীর ব্যাংক হিসাব হ্রাস পায়, সেই আইটেমগুলি আমরা যোগ করব। যে আইটেমগুলির কারণে ব্যবসায়ীর ব্যাংক হিসাব বৃদ্ধি পায়, সেগুলি আমরা এখন বিয়োগ করব। আমরা যোগ কি করব? ইস্যুকৃত চেক যা কোনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক জমা, ব্যাংক কর্তৃক আদায়কৃত সুদ লভ্যাংশ যা নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ যা নগদান বইতে লেখা হয়নি, ইস্যুকৃত চেক যা নগদান বইতে বেশি দেখানো হয়েছে, জমাকৃত চেক যা পাস বইতে বেশি দেখানো হয়েছে। বিয়োগ কি করব? ব্যাংকে জমাকৃত চেক যা কোনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অর্থাৎ যে টাকাটা আমার ব্যাংকে জমা হয়নি কিন্তু আমি আমার নগদান বইয়ের ব্যাংক কলামে ডেবিট করেছি, সেই আইটেমগুলি এখন আমি বাদ দিব। ব্যাংকে জমাকৃত চেক বিল প্রত্যাখ্যান, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট, ঋণের কিস্তি, বিমা প্রিমিয়াম প্রদান যা নগদান বইতে দেখানো হয়নি, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ সুদ যা নগদান বইতে দেখানো হয়নি, ব্যাংকে জমাকৃত চেক যা নগদান বইতে বেশি দেখানো হয়েছে, ইস্যুকৃত চেক যা পাস বইতে বেশি দেখানো হয়েছে। এখানে ব্যাংক বিবরণী, পাস বই একই জিনিস। আগেকার দিন এটাকে পাস বই বলতো, বর্তমানে ব্যাংক বিবরণী বলে। ব্যবসায়ী বা আমানতকারী নগদান বই সংরক্ষণ করে, নগদান বইয়ের ব্যাংক ডেবিট এবং ক্রেডিট দুটি উদ্বৃত্ত থাকে। তাহলে আমরা কি পাচ্ছি এখন? নগদান বই ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে শুরু করব, এই আইটেমগুলি যোগ হবে, এই আইটেমগুলি বিয়োগ যাবে। কি পাবো? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আমি যদি এইটা দিয়ে শুরু করি, এটা উপরে যাবে, এটা নিচে আসবে, যোগ বিয়োগ কথাগুলি ঠিক থাকবে, আইটেমগুলি চেঞ্জ হয়ে যাবে। এই আইটেমগুলি এখানে আসবে, এই আইটেমগুলি এখানে যাবে। আবার বলছি আমি, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে শুরু করলে এইগুলি যোগ হবে, আইটেম, এই আইটেম বিয়োগ যাবে, ব্যাংক বিবরণী মোতাবেক যে ব্যাংক জমার উদ্বৃত্ত পাবো। যদি প্রশ্নে এইটা দেওয়া থাকে, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, যোগ বিয়োগ কথাটা ঠিক থাকবে, এই আইটেমগুলি উপরে যাবে, এই আইটেমগুলি নিচে চলে আসবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। এখানে আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণীর পাশাপাশি জাবাদাও করতে বলে। যে আইটেমগুলি ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে আমি যোগ করব, অর্থাৎ ব্যাংকের সাথে যোগ করব, সেই আইটেমগুলি ব্যাংক ডেবিট হবে, বিপরীত পক্ষ ক্রেডিট হবে। যে আইটেমগুলি আমি ব্যাংক থেকে বিয়োগ করব, সেগুলি ব্যাংক ক্রেডিট হবে, বিপরীত পক্ষ ডেবিট হবে। অর্থাৎ এই আইটেমগুলির জন্য ব্যাংক ডেবিট, বিপরীত পক্ষ ক্রেডিট, এই আইটেমগুলির জন্য ব্যাংক ক্রেডিট, বিপরীত পক্ষ ডেবিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটা সৃজনশীল অঙ্ক দেখি,
যেটা ঢাকা বোর্ড 2019-এ 8 নাম্বার অঙ্কে এসেছিল, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি তোমাদের সুবিধার্থে 4টার পাশাপাশি অঙ্কটার প্রশ্ন রাখলাম। আমি এই প্রশ্নটা এই চার্টের মধ্যে দেখাচ্ছি। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আমার এটা দেওয়া আছে, তাহলে আমি এটা দিয়ে শুরু করবো। এটা দেওয়া আছে, যোগ হবে, যোগ লিখবো, বিয়োগ লিখবো। 5,000 টাকা ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখন উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক যা এখন উপস্থাপিত হয়নি, তাহলে যোগের দিকে হবে। এটার অর্থ হলো যে আমি নগদান বইতে 5,000 টাকা বাদ দিয়ে দিছি। 5,000 টাকা নগদান বই থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে টাকাটা বাদ দেওয়া হয়নি, ব্যাংক বিবরণীতে রয়ে গেছে। ব্যাংক বিবরণী সমান করতে হলে আমাকে এই টাকাটা এখানে যোগ করতে হবে সমতা আনয়নের জন্য। তাহলে ইস্যুকৃত চেক পরিশোধের জন্য উপস্থাপিত হয়নি, এটা হবে যোগের দিকে। 10,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। চেক যখন আমরা ব্যাংকে জমা দিই, আমরা ব্যাংকে ডেবিট দিকে লিখে ফেলি, কিন্তু ব্যাংকে ডেবিটে টাকাটা যোগ হয়ে গেছে। ব্যাংক, ওই ব্যবসায়ীর ব্যাংক টাকাটা আদায় করতে পারে নাই। তাহলে কি হলো, ব্যাংকে টাকাটা বেশি, নগদান বইয়ের ব্যাংক জমাতে বেশি, ব্যাংক বিবরণীতে কম। এই জন্য জমাকৃত চেক এখনো আদায় হয়নি, এটা বিয়োগ করতে হবে। অর্থাৎ ব্যাংক বিবরণীর সাথে সমতা আনায়নের জন্য জমাকৃত চেকের টাকাটা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে বাদ দিতে হবে। তাহলে আমার প্রমাণ 3 এখানে বিয়োগের দিকে হবে। দেনাদার একইভাবে দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক বিবরণীতে টাকা বেড়ে গেছে, আমার নগদান বইতে টাকা বাড়েনি, যোগ করতে হবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। ইস্যুকৃত চেক 5 নম্বরে প্রত্যেকখান, অর্থাৎ ব্যবসায়ী তার ব্যাংক হিসেব থেকে টাকাটা ম্যানেজ করেছে, বাট ব্যাংক বিবরণী থেকে বাদ যায়নি। তাহলে ইস্যুকৃত চেকের টাকাটা এখন ব্যবসায়ী তার ব্যাংক হিসেবের সাথে যোগ করবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক বিবরণীতে টাকা বেড়েছে, নগদান বইতে টাকা বাড়েনি, বাড়াতে হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা, ধার্যকৃত চার্জের কারণে ব্যাংক বিবরণীর টাকা কমে যায়, নগদান বৈধ টাকা কমাতে হবে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ সমান করার জন্য। ব্যাংক সুদ 200 টাকা। ব্যাংক সুদ বলতে আমরা এখানে ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ মনে করব। ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে ব্যাংক বিবরণীতে টাকা বেড়ে যায়। তাহলে আমার ব্যবসায়ী নগদান বইতে টাকা বাড়েনি, এখানে মঞ্জুরিত সুদটা এখানে যোগ করতে হবে। তাহলে মঞ্জুরিকৃত সুদ যোগ হবে, ব্যাংক চার্জ বাদ যাবে। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, যোগ হবে, জমাকৃত চেক এখনো আদায় হয়নি, বাদ যাবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যোগ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কয়ে বলেছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা তৈরি করো। অর্থাৎ ব্যবসায়ী তার নগদান বইতে লিখেছে, বাট ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। আমার এই প্রশ্নের মধ্যে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরকম আইটেম আছে 3টা। 5,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, অর্থাৎ ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। 10,000 টাকা আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অর্থাৎ
ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান নগদান বইতে লেখা হয়েছে, বাট ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। আমার এই তিনটা আইটেম হবে আমার কয়ের উত্তর। এরপরে আমরা ক্ষয়ে ব্যাংক সমন্বয় বিবরণী করব এরকমটা চার্ট দিয়ে। এরপর আমরা নিম্নোক্ত লেনদেনগুলো জাবেদা করব। কয়ে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা তৈরি করতে বলেছে। ক, এই অঙ্কটা ঢাকা বোর্ড 2019-এ 8 নম্বর অঙ্ক। ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেন। ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেন। আমার এখানে রোমান 2 এ আছে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 5,000 টাকা। রোমান 3 তে আছে জমাকৃত চেক আদায় হয়নি। ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 10,000 টাকা। আমার 5 নম্বরে আছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান 3,000 টাকা। মোট হলো আমার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 5,000 টাকা, ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি 10,000 টাকা, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান 3,000 টাকা। মোট হলো 18,000 টাকা। ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেন। আমার এই অঙ্কে 3টি আছে, আমি 3টি লিখলাম, 3টার যোগফল 18,000 টাকা। এবার আমি খ করি। ক্ষয়ে বলছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত। খ, জনাব রহমান
ব্যাংক সমন্বয় বিবরণী (2018) ইংরেজি। আমরা একটা ঘর আঁকবো। বিবরণ টাকা টাকা। আমরা যে চারটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই চারটা ঠিক আছে। এখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা শুরু করি। আমার দেওয়া আছে 70,000 টাকা। যে আইটেমগুলি যোগ হবে আমি আগে যোগের আইটেমগুলি লিখে ফেলি। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, এটা রোমান 2-তে আছে। ইস্যুকৃত চেক, অথবা আমি এভাবেও লিখতে পারি, এখানে 1 নাম্বার দিয়ে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, 5,000 টাকা। প্রথম কলামে বসবে। এটা আমি ইচ্ছে করে এখানে 2 এভাবে দিতে পারি। দুইয়ে আমার হবে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক জমা। সরাসরি ব্যাংকে জমা যা লেখা হয়নি। এটা হলো 4। আমি ইচ্ছে করে দেখাতে পারি 15,000 টাকা। তিন, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, এটা হলো 5। আমি দেখাতে পারি 5, 3,000 টাকা। টাকা। 4-এ ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি, এটা হলো 2,000 টাকা। আরেকটা আইটেম আছে মঞ্জুরিকৃত সুদ। মঞ্জুরিকৃত সুদ হলো 200 টাকা। তাহলে
আমার যোগ করলে হবে 25,200 টাকা। 25,200 টাকা। এটার সাথে এটা যোগ করলে হবে 95,200 টাকা। এবার আমি যোগের নিচে বিয়োগগুলি লিখব। আমি এই যোগফলটা উপরে নিয়ে আসি। 95,200 টাকা বিয়োগ আইটেমের মধ্যে আমার দুইটা আইটেম আছে। জমাকৃত চেক আদায় হয়নি। চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এটা হলো আমার রোমান 3 আছে। এটা হলো 10,000 টাকা। দুই নম্বরে আছে আমার ব্যাংকার্স, যা নগদান বইতে লেখা হয়নি, সেটা হলো 100 টাকা। আমি যোগ করলে পাবো 10,100 টাকা। এখন বিয়োগ করলে $10,000 95,200 থেকে 10,100 বাদ দিলে হবে 85,100 টাকা। এটা হলো আমার সুতরাং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আমি শুরু করেছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত দিয়ে 70,000 টাকা ছিল। বেশ কিছু আইটেম যোগ হলো, কিছু বিয়োগ গেল। বিয়োগ করার কারণ পায় না। ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণ উদ্বৃত্ত কত টাকা? 85,100 টাকা। এটা হলো আমার ব্যাংক সমন্বয় বিবরণী ক্ষয়ের উত্তর। এরপর আমরা গয়ে করব জাবেদা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গয়ে আমাদেরকে 4টা লেনদেনে জাবেদা করতে বলেছে। লেনদেনটা ছিল রোমান 4, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 15,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ আমি যদি চার্ট কল্পনা করি তাহলে আমার ওই চার্টের যোগের দিকে, আর যদি আমরা অর্থাৎ ব্যাংকে ডেবিট করতে হবে, তাহলে যোগের আইটেমগুলি ব্যাংক ডেবিট হবে। আমি আগে বলেছিলাম বিয়োগের আইটেমগুলি ব্যাংক ক্রেডিট হবে। এটা সহজ একটা পন্থা। তাহলে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, ব্যাংক বাড়বে, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট।
15,000 টাকা 15,000 টাকা সরাসরি ব্যাংকে জমা হিসাবভুক্ত করা হলো। রোমান 5-এ ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হলে ব্যাংকে টাকাটা বাড়াতে হবে। ব্যাংক হিসাব ডেবিট, পদবি হিসাব ক্রেডিট। আমরা চেক সাধারণত পাওনাদার বা পদবি হিসাবকে দিই, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, পদবি হিসাব ক্রেডিট 3,000 টাকা 3,000 টাকা। যেহেতু প্রত্যেকটা চেক হিসাবভুক্ত করা হলো, ব্যাখ্যা দিতে হবে। রোমান 6, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংকে টাকা পারবে, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট 2,000 টাকা 2,000 টাকা। যেহেতু প্রাপ্ত লভ্যাংশ হিসাবভুক্ত করা হবে। এরপরে 6-এ দুইটা জায়গাতে হবে। প্রথমে বলেছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ব্যবসার জন্য খরচ, ব্যাংক থেকে টাকা কমে যাবে, ব্যাংক ক্রেডিট হবে। জায়গাটা হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 100 টাকা 100 টাকা। যেহেতু ব্যাংক চার্জ হিসাবভুক্ত করা হলো, সাথে আরেকটা মঞ্জুরিত সুদ আছে। রোমান 7, মঞ্জুরিকৃত সুদ, ব্যাংকে টাকা বাড়বে, ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। 200 টাকা 200 টাকা। মঞ্জুরিকৃত সুদ হিসাবভুক্ত করা হলো। আর রোমান 7 আছে ধার্যকৃত চার্জ, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আরেকটা আছে ব্যাংক সুদ, আমরা এটাকে মঞ্জুরিকৃত সুদ মনে করলাম। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট বা সুদ হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একটা চার্ট তোমাদেরকে শিখালাম। একটা বোর্ড প্রশ্নের সৃজনশীল অঙ্কের সমাধান করলাম। ওখানে কয়ে ছিল ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের পরিমাণ, ক্ষয়ে ছিল ব্যাংক সমন্বয় বিবরণী, গয়ে ছিল কয়েকটা লেনদেনের জাবেদা লিখন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে এই বিষয়ের উপর আরো কিছু গাণিতিক অঙ্কের সৃজনশীল অঙ্কের সমাধান করব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।